আচ্ছা, আজকে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখার সঙ্গে আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু। তো চলো শুরু করা যাক। তড়িৎ বলরেখা কী জিনিস? তড়িৎ বলরেখা হচ্ছে তড়িৎ ক্ষেত্রে কোনো একটা ধনাত্মক আধানকে যদি রাখি, সেই ধনাত্মক আধানটা যে দিকে যাবে সেই রাস্তাটাকে বলা হয় তড়িৎ বলরেখা। একটি তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে একটি মুক্ত ধনাত্মক আধান রাখলে সেটি যে পথে যাবে তাকে তড়িৎ বলরেখা বলে। যেমন মনে করো এখানে একটা প্লাস কিউ আধান আছে, তো আমি এইখানে একটা ধনাত্মক আধান রাখলাম, এখানে একটা পজিটিভ আধান রাখলাম। তাহলে পজিটিভ আধানটা কী করবে? এইদিকে যেতে শুরু করবে বিকর্ষণের জন্য। তাহলে এ যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তাটাই হচ্ছে তড়িৎ বলরেখা। তার মানে বুঝতেই পারছো যেখানে যদি প্লাস কিউ আধান থাকে তার জন্য তড়িৎ বলরেখাগুলো এইরকম হবে, সব বাইরে বেরিয়ে যাবে। তাহলে এইগুলো হচ্ছে প্লাস কিউ আধানের জন্য তড়িৎ বলরেখা। যদি মাইনাস কিউ আধান রাখি তাহলে তড়িৎ বলরেখাগুলো সব ভেতর দিকে আসবে, এরকম করে আসবে। তাহলে কতগুলো বলরেখা আসবে বা কতগুলো বলরেখা বেরোবে তার একটা সূত্র আছে, আমরা সেই সূত্র নিয়ে পরে আলোচনা করছি। ঠিক আছে, চলো নেক্সট দেখি। বলছে তড়িৎ বলরেখার ধর্মগুলি। তড়িৎ বলরেখার কী ধর্ম? বলছে পরিবাহীর ভেতরে কোনো বলরেখা থাকে না। যদি কোনো একটা কন্ডাক্টর হয়, কোনো একটা পরিবাহী হয়, ধাতব পরিবাহী, তার ভেতরে কোনো বলরেখা থাকবে না। এটা আমরা পরে আরও ভালো বুঝবো। তার কারণ হচ্ছে কোনো পরিবাহী গোলক যদি হয় তার ভেতরে কোনো আধানও থাকতে পারে না এবং কোনো তড়িৎ ক্ষেত্রও থাকে না, তড়িৎ ক্ষেত্র শূন্য হয়, ওই জন্য তার ভেতরে কোনো বলরেখা থাকে না। ঠিক আছে, তড়িৎ বলরেখা সবসময় ধনাত্মক আধান থেকে বের হয়, ধনাত্মক আধান থেকে তড়িৎ বলরেখা সবসময় বের হবে, আর ঋণাত্মক আধানে গিয়ে তড়িৎ বলরেখা শেষ হবে, ঢুকবে। তার কারণ ওর সংজ্ঞা অনুযায়ী এগুলো কিন্তু কাল্পনিক রেখা, সত্যি সত্যি এর কোনো অস্তিত্ব নয়, কিছু জিনিস বোঝানোর জন্য এগুলোকে ব্যবহার করা হয়। তড়িৎ বলরেখা, দুটো তড়িৎ বলরেখা যদি এরকম হয়, এই একটা বলরেখা এবং এই একটা বলরেখা, তড়িৎ বলরেখা সবসময় পাশের দিকে পরস্পরকে বিকর্ষণ করে। এই ধর্মটা কোথা থেকে এলো? ধরা যায় যে তড়িৎ বলরেখার এই দিকের কোনো জায়গা পজিটিভ এবং এই দিকের কোনো জায়গা নেগেটিভ হয়। অর্থাৎ এই যে অ্যারো চিহ্নটা দিয়েছি, অ্যারো চিহ্নের পেছনের দিকটা পজিটিভ এবং সামনের দিকটা নেগেটিভ, নেগেটিভ তড়িৎ বস্তু এইভাবে ধরা হয়, সেটা যত ছোটোই হোক না কেন। তাহলে পাশের বলরেখাটাও সেরকম, এই দিকটা পজিটিভ হবে এবং এই দিকটা নেগেটিভ হবে। তার ফলে কী হবে? নেগেটিভ নেগেটিভ বিকর্ষণ, পজিটিভ পজিটিভ বিকর্ষণ। ওই জন্যই বলরেখাগুলো সবসময় পাশের দিক থেকে বিকর্ষণ করে। এই ধর্মের সাহায্যে বোঝা যায় কি, যে সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে। ঠিক আছে, বোঝা গেছে? এটাকে একটু মুছি, চলো। নেক্সট বলছে তড়িৎ বলরেখা সবসময় টান করা তারের মতন অনুদৈর্ঘ্যভাবে সংকুচিত হওয়ার চেষ্টা করে। অর্থাৎ এইরকম, এটা যদি তড়িৎ বলরেখা হয় তাহলে তড়িৎ বলরেখা কী চাইবে? সবসময় সংকুচিত হওয়ার চেষ্টা করবে। কেন? একটুখানি আগে বললাম যে এটা যদি তড়িৎ বলরেখা হয়, তড়িৎ বলরেখার এই দিকটা পজিটিভ এবং এই দিকটা নেগেটিভ। অ্যারোর দিকটা দেখতে হবে, অ্যারো যেখানে শেষ হচ্ছে, ঠিক আছে, অ্যারোর মাথাটা হচ্ছে নেগেটিভ আর অ্যারো যেখানে শুরু হচ্ছে সেটা হচ্ছে পজিটিভ। তাহলে এই দিকটা যদি পজিটিভ তড়িৎগ্রস্ত হয় আর এই দিকটা যদি নেগেটিভ তড়িৎগ্রস্ত হয়, এদের মধ্যে আকর্ষণ হবে। ওই জন্য তড়িৎ বলরেখা পরস্পর সর্বদা কী চাই? সংকুচিত হতে, দৈর্ঘ্য বরাবর সংকুচিত হতে চায়। এই ধর্মের সাহায্যে বোঝা যায় যে দুটো বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে। এই ধর্মের জন্যই বলরেখাগুলো পরস্পর মানে অনুদৈর্ঘ্যভাবে সংকুচিত হওয়ার চেষ্টা করে। দুটো তড়িৎ বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করবে না। বলরেখার একটা ধর্ম আছে যে বলরেখা, এটি যদি বলরেখা হয়, বলরেখার কোনো বিন্দুতে যদি আমি স্পর্শকটা নিই, সেই স্পর্শকটা সেই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিককে নির্দেশ করে। ঠিক আছে, এবার দুটো বলরেখা যদি এরকম স্পর্শ করে, মনে করো এইদিকে এই একটা বলরেখা আর এই একটা বলরেখা যদি পরস্পরকে স্পর্শ করে, তাহলে যেখানে ছেদ করছে সেই ছেদ বিন্দুতে দেখো দুটো স্পর্শক টানা যাবে, একটা এইটার জন্য, একটা এইটার জন্য। অর্থাৎ এই একটা পয়েন্টে আমরা দুটো ইলেকট্রিক ফিল্ড পাচ্ছি, যেটা বাস্তবে সম্ভব নয়। একটা পয়েন্টে একটা ইলেকট্রিক ফিল্ডই হবে, দুটো ইলেকট্রিক ফিল্ড সম্ভব নয়। তাই জন্য দুটো বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করবে না। তড়িৎ বলরেখা সবসময় যদি এরকম পরিবাহী পৃষ্ঠ হয়, সেই পরিবাহী পৃষ্ঠ থেকে লম্বভাবে নির্গত হয়, অর্থাৎ এই কোণটা সবসময় 90 ডিগ্রি হবে। এটা কিভাবে হয় আমরা পরের দিন যখন আমরা বিভব পড়বো তখন এই জিনিসটা বুঝতে পারবো।
এই তারপরে 7 নম্বর পয়েন্টে বলছে যে এই যে বলরেখা, এটা এক্ষুনি বললাম যে বলরেখা যদি এরকম হয়, এখানে যদি অ্যারো চিহ্ন দিই, যেখান থেকে শুরু হচ্ছে সেই দিকটা অবশ্যই পজিটিভ, যেখানে শেষ হচ্ছে সেই দিকটা নেগেটিভ। যত ছোট বলরেখাই হই না কেন তার এই দিকটা পজিটিভ, এই দিকটা নেগেটিভ সবসময়। বলরেখা, এই বলরেখা যদি ক্ষুদ্র ক্ষুদ্র, যেমন এই বলরেখাটাকে যদি এইখান থেকে এইটুকুনি নিই, তাহলে তখন এইখানটা পজিটিভ হয়ে যাবে, আবার এইখানটা নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, এটা মনে রাখবে। এবার কতগুলো বলরেখা নির্গত হয়, মনে করে এখানে কিউ চার্জ আছে, এখানে প্লাস কিউ চার্জ আছে, যদি বলে এখান থেকে কতগুলো বলরেখা বেরোবে, তার একটা সূত্র আছে, এন সমান বলরেখার সংখ্যা সমান হচ্ছে কিউ বাই এপসাইলন 0 যদি এই চার্জটা শূন্যস্থানে থাকে। তাহলে এইটা আমাদের সূত্র, এখানে মনে রাখবে। বলরেখার সংখ্যা সমান কিউ বাই এপসাইলন 0, আধানকে এপসাইলন 0 ভাগ করলে যে সংখ্যাটা পাওয়া যায় সেইটাই হচ্ছে বলরেখার সংখ্যা। তাহলে এই হচ্ছে বলরেখার বৈশিষ্ট্য। নেক্সট আমরা কতগুলো বলরেখার ছবি দিই, ছবি দেখি। দেখো এখানে নেগেটিভ চার্জ, এখানে পজিটিভ চার্জ রাখা আছে। বলরেখাগুলো পজিটিভ চার্জ থেকে শুরু হয়ে নেগেটিভ চার্জে গিয়ে শেষ হয়েছে, বুঝতে পারছো? বলরেখা সবসময় পজিটিভ থেকে শুরু হয়ে নেগেটিভ চার্জে গিয়ে নেগেটিভ গিয়ে শেষ হচ্ছে। এটা যদি মুক্ত একটা পজিটিভ আধান, সেখান থেকে বলরেখা সবসময় বেরিয়েছে। এটা হচ্ছে নেগেটিভ চার্জ, বলরেখা সবসময় নেগেটিভ চার্জে এসেছে। এটা একটা পজিটিভ, একটা দুটোই পজিটিভ, বিকর্ষণ হয়। বলরেখাগুলো কিন্তু পরস্পরকে বিকর্ষণ করবে, অর্থাৎ মাঝে আমি কোনো বলরেখা পাবো না, অর্থাৎ এখানে একটা নিস্পন্দ বিন্দু পাবো, এখানে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকবে না। বলরেখার ঘনত্ব যত বেশি হবে সেখানে ইলেকট্রিক ফিল্ড তত বেশি হবে। ওই জন্য তুমি যদি এই জায়গাটার কথা চিন্তা করো, এই জায়গাটাতে ইলেকট্রিক ফিল্ড অনেক বেশি, কারণ এখানে বলরেখার সংখ্যা অনেক বেশি। তুলনামূলক এইখানে কিন্তু বলরেখা অনেক কম আছে, তাহলে এইখানে ইলেকট্রিক ফিল্ড অনেক কম, এখানে কম, ইলেকট্রিক ফিল্ড কম। যেখানে বলরেখার সংখ্যা কম সেখানে ইলেকট্রিক ফিল্ড কম, যেখানে বলরেখার সংখ্যা বেশি সেখানে ইটা বেশি হবে। বোঝা গেছে বলরেখার ধারণা? এই যে বলরেখাগুলো আঁকছে এগুলো কিন্তু বাস্তবে অস্তিত্ব নেই, এগুলো কিন্তু সবকটা কাল্পনিক। বোঝার সুবিধার জন্য এই বলরেখাগুলোকে কল্পনা করা হয়েছে। আচ্ছা চলো দেখি, বলি যে বলরেখার সাহায্যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞা কী করে দেবো। তো এর সঙ্গে এরকম দেবো, মনে করো কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে হবে, তাহলে আমরা কি করব, সেই বিন্দুটার চারিদিকে আমরা একক ক্ষেত্রফল নেব। সেই একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে লম্বভাবে যতগুলো বলরেখা পাস করবে সেইটাই হচ্ছে সেই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। অর্থাৎ মনে করো এই একটা বিন্দু আছে, এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে চাইছি, তাহলে আমরা কি করব, এই বিন্দুর চারিদিকে একটা আমরা একক ক্ষেত্রফল নেব। সেই একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যতগুলো বলরেখা এরকম লম্বভাবে পাস করবে সেইটাই হচ্ছে সেই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। মনে করো এই বিন্দু এই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, এটা হচ্ছে এ ক্ষেত্রফল, এ ক্ষেত্রফলের মধ্যে দিয়ে n সংখ্যক বলরেখা পাস করছে, তাহলে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেটা হবে সেটা হচ্ছে n/a। ঠিক আছে, এবার মনে করো একটা প্লাস কিউ আধান আছে, তাহলে এই প্লাস কিউ আধান থেকে n সংখ্যক বলরেখা বেরোচ্ছে। তা আমি জানতে চাইছি যে এই প্লাস কিউ আধান থেকে r দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত, তো সেটা আমরা কি বার করব, তাহলে এর চারিদিকে আমরা একক ক্ষেত্রফল নেব, সেই একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যতগুলো বলরেখা যাবে। ঠিক আছে, এবার মনে করো এই কিউ যে আধান আছে সেই কিউ আধান থেকে nটা বলরেখা বেরোচ্ছে, তাহলে এই চারিদিকেই বেরোচ্ছে, এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, যেহেতু প্লাস আছে তাহলে ডিরেকশনটা এরকম হবে। তাহলে টোটাল m সংখ্যক বলরেখা পাস করছে। তাহলে আমি যদি এরকম একটা গোলক কল্পনা করি, তাহলে সেই বলরেখাগুলো এই গোলককে লম্বভাবে ছেদ করে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই গোলকের ক্ষেত্রফল কত, 4πr²। তাহলে 4πr² ক্ষেত্রফলের মধ্যে দিয়ে n সংখ্যক বলরেখা যাচ্ছে, তাহলে এই একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কত যাবে, সেটা হচ্ছে n/4πr²। ঠিক আছে, অর্থাৎ কোনো কিউ আধানের জন্য r দূরত্বে যদি আমি ইলেকট্রিক ফিল্ড বার করতে যাই, তাহলে কিউ আধানটা থেকে মোট কত বলরেখা বেরোচ্ছে তাকে আমরা 4πr² দিয়ে ভাগ করে দেবো। তাহলে E সমান n/4πr², যেখানে n কোনো একটা আধান থেকে নির্গত মোট বলরেখার সংখ্যা। বুঝা গেছে? চলো নেক্সট। বলছে আহিত পরিবাহী গোলকের খুব নিকটে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তো মনে করি এরকম একটা গোলক আছে, আমাদের জানতে চাই যে গোলকটার খুব কাছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত। এর ব্যাসার্ধটাকে ধরলাম r এবং এটাকে কিউ পরিমাণ আধান দেওয়া হয়েছে। তো E সমান কত হবে, E সমান জানি, যেহেতু ব্যাসার্ধটা r এবং যে বিন্দুটা নিয়েছে সেটা এই ঠিক পৃষ্ঠে অবস্থিত, তাহলে আমরা লিখতে পারি E সমান q/kr²। যদি SI করি, যদি q পাই
4πε0 r², শূন্য মাধ্যমে, বা ই সমান এটাকে লিখতে পারি q/4πr² ডিভাইড বাই ε0। এই 4πr²টাকে উপরে নিয়ে এলাম, তার মানে এটাকে লিখতে পারি σ/ε0। তাহলে কোনো পরিবাহীর খুব কাছে ইলেকট্রিক ফিল্ড যেটা হবে সেটা হচ্ছে σ/ε0। সেখানে সিগমাটাকে কি বলে? এটাকে বলা হয় তলমাত্রিক ঘনত্ব, আধানের তলমাত্রিক ঘনত্ব, আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমাটা। এটা তোমরা পড়েছো, q/, ক্ষেত্রফল, 4πr² হচ্ছে ক্ষেত্রফল, পুরো ক্ষেত্রফলটা। তাহলে σ/ε0 করলে, অর্থাৎ একক ক্ষেত্রফলের মধ্যে যতটা আধান আছে তাকে আমরা ε0 ভাগ করে দিলে আমি খুব নিকটে তড়িৎ ক্ষেত্রফলগুলো পেয়ে যাব। নেক্সট, 1 মাইক্রোকুলম আধান থেকে কতগুলো বলরেখা নির্গত হবে? খুব সোজা, n সমান q/ε0, এটা আমাদের জানি। তাহলে কিউটা বলেছে 1 মাইক্রোকুলম, 1 মানে হচ্ছে 10⁻⁻6 মাইক্রোকুলমের জন্য, আর ε0 মান হচ্ছে 8.85 × 10⁻⁻12। ঠিক আছে, বোঝা গেছে? এগুলো এটাকে ক্যালকুলেশন করো। 8.85টাকে লিখতে পারি 100/885 × 10⁻6 হবে। যদি অল্প একটু কাটি, 5 20 100, 5 একে 5, 5 7 35, 5 7 35, তার মানে 20/177 এরকম রেখে দিতে পারো, × 10⁻6 এত সংখ্যক বলরেখা নির্গত হবে, এত সংখ্যক বলরেখা নির্গত হবে। ঠিক আছে, বুঝতে পেরে গেছে? এটাকে একটু হিসাব করতে পারি, এটাকে হিসাব করলে যেটা আসছে সেটা হচ্ছে 0.1129 মতন আসছে, 0.1129 × 10⁻6 এতগুলো। ঠিক আছে, চলো নেক্সট। বলছে কোনো বিন্দুতে কত পরিমাণ আধান রাখলে বিন্দুটি 3140 সংখ্যক তড়িৎ বলরেখা নির্গত হবে? তাহলে আমাদের কিউটা জানতে চাইছি, n সমান q/ε0, এটা জানি। তাহলে কিউ সমান কত হবে? n × ε0। nটা হচ্ছে 3140 আর ε0 মান হচ্ছে 8.85 × 10⁻⁻12। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তো এটাকে ক্যালকুলেশন নিজেরা করে নেবে, দেখবে এটা কত হচ্ছে, তত কুলম হবে, তত কুলম আধান থেকে অতগুলো সংখ্যক বলরেখা বেরোবে। নেক্সট, 2 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি গোলকের 4 মাইক্রোকুলম আধান দেওয়া হলো, গোলকটির নিকটতম প্রান্তে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত? এটা আমরা জানি যে ই সমান হচ্ছে σ/ε0, বা এটাকে সিগমা এখানে বার করার দরকার নেই, একবারই q/4πε0 r² লিখে দিই, সবচেয়ে সোজা হবে। কত কুলম? 4 মাইক্রোকুলম, তাহলে 4 × 10⁻⁻6, নিচে 4πε0 জন্য ওপরে আসবে 9 × 10⁻9। এই যে এইটা ভুল করবে না, 1/4πε0, এইটার মান হচ্ছে 9 × 10⁻9। তাহলে নিচে 4πε0 মানে ওপরে 9 × 10⁻9 আসবে। আরটা হচ্ছে ওর ব্যাসার্ধ, 1 সেন্টিমিটার হচ্ছে ব্যাসার্ধ, তাকে মিটারে করব, তাই 1/100 তার স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে এটাখান থেকে 4টে শূন্য ওপরে যাবে, 4 আর 9 13, এটা 36, তাহলে 36 × 10⁻7, ঠিক আছে, নিউটন পার কুলম হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট, এবার আসা যাক নেক্সট টপিক, সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু কী জিনিস? দুটো সমজাতীয় না, দুটো সমান পরিমাণ কিন্তু বিপরীত জাতীয় আধান যদি খুব অল্প দূরত্বে থাকে তাহলে যে সংস্থাটা তৈরি হয় সেটাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু। দেখো এটা সমান আধান, একটা হচ্ছে +q আর একটা হচ্ছে -q, অর্থাৎ সমান কিন্তু বিপরীত জাতীয় আধান যদি খুব অল্প দূরত্বে থাকে, অর্থাৎ এই যে ডিটা টেন্স টু যদি 0 হয় তাহলে যে সংস্থাটা তৈরি হয় সেইটাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু। দুটি সমান কিন্তু বিপরীত জাতীয় আধান যদি খুব নিকটে থাকে তাহলে যে সংস্থাটা তৈরি হয় সেটাকে বলে তড়িৎ দ্বিমেরু। বুঝে গেল তড়িৎ দ্বিমেরু কী জিনিস? অনেক কাজে লাগবে। দ্বিমেরু ভ্রামক কী জিনিস? মনে করো একদিকে +q আছে আর একদিকে -q আছে, এদের মাঝের দূরত্বটা হচ্ছে 2l। ইচ্ছা করি 2l ধরা হয়, d ধরা হয় না ক্যালকুলেশনের স্বার্থে। +q এবং -q এদের মাঝের দূরত্ব 2l। 2lটা যদি খুব ছোট হয় তাহলে আমরা এই সংস্থাটাকে দ্বিমেরু বলবো। এই কিউকে যদি 2l দিয়ে গুণ করা হয় তাহলে যে রাশিটা পাওয়া যায় সেইটাকেই বলা হয় দ্বিমেরু ভ্রামক। এটা কিন্তু একটা ভেক্টর রাশি,
তাই এর মাথায় তীর চিহ্ন দেবো। তীরটা কোন দিকে? মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে, ঠিক আছে? এই দিকে হচ্ছে পি এর ডিরেকশন, মাইনাস কিউ থেকে প্লাস কিউর দিকে। তাহলে পি সমান লিখতে পারি 2QL। বারবার বলছি খেয়াল রাখবে 2Lটা হচ্ছে দূরত্ব, 2টা সামনে আছে বলে Lটা দূরত্ব ভাববে না। তাহলে এইটা হচ্ছে আমাদের দ্বিমেরু ভ্রামক। একক কী হবে? কুলম ইন্টু মিটার, কিউ থেকে কুলম, এল থেকে মিটার। নেক্সট, তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য। মনে করো এরকম একটা দ্বিমেরু আছে, তড়িৎ দ্বিমেরু, এই দিকে আছে মাইনাস কিউ, এই দিকে আছে প্লাস কিউ, মাঝের দূরত্ব কত? 2L। মধ্যবিন্দুটা কত? মধ্যবিন্দুটা এইটা ও। তো আমাদের বলেছে যে এই যে সংযোগকারী এইখানে অক্ষ, এইখানে একটা পি পয়েন্টে এই দ্বিমেরুর জন্য কত তড়িৎ ক্ষেত্র হবে বার করো। এই দূরত্বটা বলেছে আর, ঠিক আছে? বুঝতে পারা গেছে? মধ্যবিন্দু থেকে পি এর দূরত্ব আর, এই পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে বলেছে। তাহলে পি বিন্দুতে প্লাস কিউ এর জন্য তড়িৎ ক্ষেত্র হবে, মাইনাস কিউ এর জন্য তড়িৎ ক্ষেত্র হবে। প্লাস কিউ এর জন্য বেশি হবে কারণ সে কাছে আছে, মাইনাস কিউ এর জন্য কম হবে। প্লাস কিউ এর জন্য যেদিকে হবে, মাইনাস কিউ এর জন্য তার বিপরীত দিকে হবে। প্লাস কিউ এর জন্য এই দিকে হবে, এটাকে ই প্লাস কিউ লিখি। মাইনাস কিউ এর জন্য এই দিকে হবে, এটা ই মাইনাস কিউ লিখি। তাহলে পি পয়েন্টের টোটাল যে ইলেকট্রিক ফিল্ড সেটা হবে ই প্লাস কিউটা যেহেতু বেশি, প্লাস কিউ মাইনাস ই মাইনাস কিউ, ই প্লাস কিউটা বেশি। তাহলে ই প্লাস কিউর মান কত হবে? এই পয়েন্টে প্লাস কিউ এর জন্য ইলেকট্রিক ফিল্ড কত হবে? সেটা হচ্ছে কিউ বাই কে আর মাইনাস এল তার হোল স্কোয়ার। কারণ এইখান থেকে এই যে দূরত্বটা, এটা হচ্ছে পুরো দূরত্ব আর মাইনাস এল, এই দূরত্বটা কিন্তু এল। তাহলে আর থেকে এল বাদ দিতে হবে, বোঝা গেছে? মাইনাস কিউ এর জন্য ইলেকট্রিক ফিল্ড যেটা হবে তড়িৎ ক্ষেত্র সেটা হচ্ছে কিউ বাই কে আর প্লাস এল তার হোল স্কোয়ার। কারণ এই দূরত্বটা হচ্ছে আর প্লাস এল। কিউ বাই কেটা কমন নেবো, পড়ে থাকবে কি 1 বাই আর মাইনাস এল তার হোল স্কোয়ার মাইনাস 1 বাই আর প্লাস এল তার হোল স্কোয়ার, ঠিক আছে? এটাকে সমান লিখতে পারবো, কিউ বাই কে থাকলো, ই সমান, আচ্ছা কি লসাগু হবে? আর মাইনাস এল তার হোল স্কোয়ার আর আর প্লাস এল তার হোল স্কোয়ার, ওপরে কি আসবে? আর প্লাস এল তার হোল স্কোয়ার মাইনাস আর মাইনাস এল তার হোল স্কোয়ার সমান কিউ বাই কে। এটা করলে কি হবে? 4RL, আর এইটা করলে হবে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। এ স্কোয়ার মানে বি স্কোয়ারের ফর্মুলা। এবার 2QL মানে পি জানি, ঠিক আছে? তাহলে 2RP বাই কে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার, ঠিক আছে? 2Lটা ধর নিলাম, তাহলে 2LQ মানে পি লিখে দিলাম, আর 2Rটা পড়ে আছে। ইটা ভেক্টর, ঠিক আছে? পি এর ডিরেকশন মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন আর পি এর ডিরেকশন সেম, অতএব ই সমান লিখতে পারি ভেক্টর চিহ্ন দিয়ে 2RP ভেক্টর বাই কে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন অক্ষস্থিত অবস্থানে। একটা জিনিস খেয়াল করো, যে যদি আরটা মাঝ গ্রেটার দেন এল হয়, এলটা তো এমনিতেই খুব ছোট, 2L ছোট মানে এল আরও ছোট, এবং আরটা যদি অনেক বড় হয় তাহলে এখানে এলটা নেগলেক্ট করতে পারি। এলটা নেগলেক্ট করলে R⁴ আসবে, একটা আর কেটে যাবে। তাহলে ই এর মান যেটা হবে সেটা হচ্ছে 2π বাই কে আর কিউ, ঠিক আছে? R⁴ আসবে, একটা আর কেটে যাবে। তাহলে এইটা হচ্ছে অক্ষস্থিত অবস্থানে তড়িৎ ক্ষেত্রের ইকুয়েশন, মনে থাকবে 2p বাই কে আর কিউ যখন আরটা এলের থেকে অনেক বড়। নেক্সট, সমদ্বিখণ্ডকের উপর মানে মনে করো এই হচ্ছে আমাদের দ্বিমেরু, এটা হচ্ছে মাইনাস কিউ, এটা হচ্ছে প্লাস কিউ, মাঝের দূরত্ব কত? 2L। এইটা হচ্ছে মধ্যবিন্দু থেকে আর দূরত্বে এইখানে ইলেকট্রিক ফিল্ড জানতে চাইছে, কি করে বার করব? তো প্লাস কিউ এর জন্য ইলেকট্রিক ফিল্ড এই দিক বরাবর হবে, ঠিক আছে? মাইনাস কিউ এর জন্য ইলেকট্রিক ফিল্ড এই দিক বরাবর হবে, ঠিক আছে? দুটোরই মান সমান হবে, যদিও তীর চিহ্নটা বড় হয়ে গেছে, দুটোরই মান সমান হবে, কারণ এইখান থেকে এই দূরত্ব যা, এইখান থেকে এই দূরত্ব তাই। তো এইটার জন্য এইটা হচ্ছে E1 বললাম প্লাস কিউ এর জন্য, আর এইটা E2 বললাম,
ঠিক আছে, আমি এই E1টাকে, আচ্ছা E1 আর E2 মানটা সেম, তাহলে E1 = E2 লিখতে পারি, এবং তার মান হচ্ছে Q/K ইন্টু এই দূরত্বটা স্কোয়ার, এই দূরত্বটা হচ্ছে R² + L²। তাহলে তার স্কোয়ার যদি লিখি তাহলে √টা উঠে যাবে, R² + L² হবে। E1 E2 মান সেম। এবার আমি এই E1কে দুটো কম্পোনেন্টে ভাঙতে পারি, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। আমি যদি এই অ্যাঙ্গেলটাকে থিটা বলি, এই অ্যাঙ্গেলটাকে যদি থিটা বলি, তাহলে E1 এর এই দিক বরাবর কম্পোনেন্ট হবে E1 cos θ, আর এই দিক বরাবর কম্পোনেন্ট হবে E1 sin θ। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। ঠিক আছে, কারণ এই দুটো লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে E2 এর যদি ভাগ করি তাহলে এই দিকের কম্পোনেন্ট হবে E2 cos θ, আর এই দিকে হবে E2 sin θ। তাহলে আমরা দেখতে পাচ্ছি E1 cos θ আর E2 sin cos θ পরস্পরকে ক্যান্সেল করে দেবে, কারণ E2 আর E1 সমান। তাহলে টোটাল যে ইলেকট্রিক ফিল্ডটা যেটা হবে সেটা হচ্ছে E1 sin θ প্লাস E1 sin θ, E2 sin θ। এবার যেহেতু E1 আর E2 সমান, তাহলে আমরা সমান লিখতে পারি 2E1 sin θ। তাহলে E সমান কত পেলাম? 2টা তো লিখলাম, E1 এর মান কি? Q/K R² + L²। ঠিক আছে, এবার sin θ এর মান কি? sin θ এর মান হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্বটা L, তাহলে L/√R² + L²। এবার 2QL মানে P, তাহলে E সমান কি পেলাম? P/K R² + L² ⁵ (3/2)। কিন্তু দেখো এখানে Pটা আছে এই দিকে, -Q থেকে +Q এর দিকে, আর Eটা আছে এইদিকে উল্টো দিকে। ওই জন্য যখন আমরা ভেক্টর নোটেশন লিখব তখন E ভেক্টর সমান লিখব -P ভেক্টর অফ P ভেক্টর বাই KY R² + L² ⁵ (3/2)। ঠিক আছে, P এর উল্টো দিকে ইলেকট্রিক ফিল্ড এসছে। এখন যদি Lটা খুব ছোট হয় তাহলে Lটা বাদ দিয়ে দিই, R² ⁵ (3/2) মানে RQ, সেক্ষেত্রে E এর মান হবে P বাই, যদি মানটা শুধু লিখি তাহলে KRQ। একটা জিনিস খেয়াল করো যে এই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডটা অক্ষস্থিত অবস্থানে যেটা ছিল তার অর্ধেক বেরিয়েছে, ওখানে 2P বেরিয়েছিল, এখানে শুধু P বেরিয়েছে একটা। 2 নম্বর হচ্ছে এখানে ইলেকট্রিক ফিল্ডটা RQ এর সঙ্গে ব্যস্তানুপাতিক। এমনিতে বিন্দু আদানের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডটা R² এর সঙ্গে ব্যস্তানুপাতিক হয়, কিন্তু এখানে RQ এর সঙ্গে ব্যস্তানুপাতিক হয়েছে। ঠিক আছে, নেক্সট কি দিয়েছে? তড়িৎ দ্বিমেরুর লম্ব, তড়িৎ দ্বিমেরুর লম্ব যে কোনো লম্ব নয়, যে কোনো অবস্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, যে কোনো অবস্থানে। তার মানে আমাকে এরকম একটা, মনে করো এরকম একটা আমাদের তড়িৎ দ্বিমেরু দিয়েছে, এইটা হচ্ছে আমাদের P ভেক্টরটা। এখন আমরা P ভেক্টর দিয়ে লিখবো, -Q + Q দিয়ে লিখবো না। তো আমাদের জানতে চাইছে যে এর যে মধ্যবিন্দু আছে, এই মধ্যবিন্দু থেকে R দূরত্বে, এইখানটাতে এর যার কোঅর্ডিনেট হচ্ছে R θ, এইখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? এইটা হচ্ছে θ, আর এই যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে R। সেটা কি করে বার করব? সেটা বার করার জন্য আমরা এই যে ইলেকট্রিক ফিল্ডে লিখেছি, এই তড়িৎ দ্বিমেরুকে রেখেছি, এটা তো ভেক্টর রাশি, এটাকে দুটো কম্পোনেন্টে ভাঙবো। কি কি কম্পোনেন্টে ভাঙবো? একটা হচ্ছে এই দিক বরাবর কম্পোনেন্ট, যে কম্পোনেন্ট হবে P cos θ, তাহলে এই কম্পোনেন্ট হবে P cos θ। তো আরেকটা কম্পোনেন্ট কি ভাঙবো? আরেকটা কম্পোনেন্ট ভাঙবো এই দিক বরাবর, এই কম্পোনেন্ট হচ্ছে P sin θ। ঠিক আছে, তাহলে এখন Pটাকে দুটো দ্বিমেরুর সমষ্টি ধরতে পারি, একটা P cos θ, একটা P sin θ। P cos θ এর জন্য এখানে তড়িৎ ক্ষেত্র তৈরি হবে, P sin θ এর জন্য তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। ঠিক আছে, প্রথমে দেখি P cos θ এর জন্য কত তৈরি হবে। P cos θ এর জন্য এই পয়েন্টটা হচ্ছে অক্ষস্থিত অবস্থান, তাহলে তার জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে এই দিক বরাবর, যেটাকে EA লিখতে পারি। E এর মান কত? অক্ষস্থিত অবস্থানে যেটা হবে সেটা হচ্ছে 2P, এখানে 2P cos θ হবে বাই KRQ হবে। আর P sin θ এর জন্য কত হবে? P sin θ এর জন্য যেদিকে P আছে এই পয়েন্টের লম্ব সমদ্বিখণ্ডক, এই পয়েন্টের লম্ব সমদ্বিখণ্ডক, তাহলে এই দিক বরাবর হবে। P যেদিকে আছে তার উল্টো দিকে হয় সমদ্বিখণ্ডকের জন্য, এবং এটাকে আমরা EP বলবো। EP এর মান কত হবে? সেটা হচ্ছে P sin θ, P sin θ এর জন্যই হচ্ছে বাই KRQ। বুঝে গেল? তাহলে টোটাল কত হবে? তাহলে টোটাল E কত হবে? টোটাল E কত হবে?
টোটালি রুট ওভার ই এ স্কোয়ার প্লাস ই পি স্কোয়ার, যেহেতু মাঝের কোণটা 90 ডিগ্রি। এটাকে যদি বসাই, ই এর মানটা যদি বসাই, তাহলে 2p cos থিটা বাই কে আর কিউ তার হোল স্কোয়ার প্লাস পি সাইন থিটা বাই কে আর কিউ তার হোল স্কোয়ার। যদি পি বাই কে আর কিউটা কমন নিয়ে নিই, দিয়ে রুটের বাইরে একবারে নিয়ে আসি, তাহলে পি বাই কে আর কিউ নিয়ে এলাম, রুট ওভার হব এখানে 2 cos থিটা আছে, তার হোল স্কোয়ার আছে, তাহলে 4 cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, পি বাই কে আর কিউটাকে বাইরে নিয়ে চলে এলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি একটা cos স্কোয়ার থিটা কমন নিই, মানে নিয়ে যাই সাইন স্কোয়ার থিটার জন্য, তাহলে ই সমান কত হবে, পি বাই কে আর কিউ রুট ওভার অফ 3 cos স্কোয়ার থিটা প্লাস 1 হবে। দেখো ঠিক আছে, 3 cos স্কোয়ার থিটা নিয়ে লিখেছি, একটা cos স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটার সঙ্গে যোগ হয়ে 1 হলো। তাহলে এইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন। ই সমান হচ্ছে পি বাই কে আর কিউ রুট ওভার 3 cos স্কোয়ার থিটা প্লাস 1। এইটা হচ্ছে যে কোনো অবস্থানে তড়িৎ ক্ষেত্র প্রবলের রাশিমালা। তুমি একটা দেখো, একটা জিনিস দেখো, যদি তুমি অকস্থিত অবস্থানে বার করতে চাও, তাহলে থিটার জায়গায় 0 বসাবে। থিটার জায়গায় যদি 0 বসাও, থিটার জায়গায় 0 বসালে cos 0 1, তাহলে 3 পড়ে থাকলো, 3 আর 1 4, তার রুট ওভার করলে 2p বাই কে আর কিউ হয়ে যাবে। আর যদি লম্ব সমদ্বিখণ্ডকের উপর বসাতে চাও, তাহলে থিটা হচ্ছে 90 ডিগ্রি, cos 90 0, তাহলে 1 পড়ে থাকলো, তাহলে p বাই কে আর কিউ হবে। এখান থেকে একটা জিনিস বার করতে দেয় যে এই দুটোর লব্ধি সেটা কোন দিক বরাবর হবে, সেটা এই দিক বরাবর হবে। এই কোণটাকে যদি আলফা বলি, তাহলে ট্যান আলফা সমান লিখতে পারি ইপি বাই ই এ। এখন ইপি কত, ইপি ওখানে লিখেছি পি সাইন থিটা বাই কে আর কিউ, আর ই এ সমান হচ্ছে 2p cos থিটা বাই কে আর কিউ। ঠিক আছে, পি পি কেটে যাবে, কে আর কিউ কেটে কেটে যাবে, তাহলে হাফ ট্যান থিটা পড়ে থাকবে। তাহলে ট্যান আলফা সূত্র হচ্ছে হাফ ট্যান থিটা। এটা মাঝে মাঝে কোশ্চেনে জিজ্ঞেস করে। নেক্সট চলো, সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত তড়িৎ দ্বিমেরুর উপর প্রযুক্ত টর্ক। তো কি বলেছে, মনে করো এরকম একটা সুষম তড়িৎ ক্ষেত্র আছে ই। ঠিক আছে, এবং এখানে একটা দ্বিমেরুকে এরকম করে রেখেছি অ্যাঙ্গেল করে, কত অ্যাঙ্গেল করে, থিটা অ্যাঙ্গেল করে রেখেছি। এরকম করে রেখেছি মানে এই দিকটাতে মাইনাস কিউ আছে আর এই দিকটাতে প্লাস কিউ আছে। ঠিক আছে, এই দিকটাতে মাইনাস কিউ আছে, ওই দিকটা প্লাস কিউ আছে, তাই জন্য পিটা মাইনাস কিউ থেকে প্লাস কিউ দেয়। তাহলে এই ইলেকট্রিক ফিল্ড এটাকে কি করবে, এদের এই যে দূরত্বটা আমরা 2L জানি, তাহলে মাইনাস কিউ এর উপরে বল কাজ করবে এই দিকে, যেদিকে ইলেকট্রিক ফিল্ড থাকে তার উল্টো দিকে, এবং তার পরিমাণ হচ্ছে কিউই। আর প্লাস কিউর উপর যে বলটা কাজ করবে সেটা হচ্ছে এই দিকে কিউই। তাহলে টোটাল যে ফোর্স সেটা 0 হয়ে গেল, কিন্তু এই দুটো বল পরস্পর টর্ক তৈরি করবে, এবং সেই টর্কের মান কত, সেই টর্কের মান জানতে গেলে আমাদের এই লম্ব দূরত্বটা জানতে হবে। এটা যদি 2L হয়, এই কোণটা থিটা হলে এই কোণটা থিটা হবে, তাহলে এই দূরত্বটা হবে 2L সাইন থিটা। তাহলে যে টর্কটা কাজ করবে সেটা হচ্ছে যে কোনো একটা বল, কিউই হচ্ছে একটা বল, ইন্টু 2L সাইন থিটা। কিউ ইন্টু 2L মানে পি, তাহলে পিই সাইন থিটা। ঠিক আছে, এটা যদি ভেক্টর নোটেশনে যদি আমরা লিখি, ঠিক আছে, যদি ভেক্টর নোটেশনে লিখি, তাহলে টাউ সমান লিখবো পি ক্রস ই। ভেক্টর নোটেশনে ক্রস প্রোডাক্টটা ভাঙলে সাইন থিটা আসে। ঠিক আছে, পি ক্রস ই করলে দেখো এই দ্বিমেরুটা এই দিক বরাবর ঘুরছে, এই বলটাও কিন্তু এই দ্বিমেরুটাকে এই দিকেই ঘোরাবে, ওই জন্য পি ক্রস ই হয়েছে, ই ক্রস পি হয়নি, কারণ দ্বিমেরুটা ওই দিকে ঘুরবে না, কিন্তু দ্বিমেরুটা এই দিকে ঘুরবে এই টর্কের জন্য। বুঝে গেল? তাহলে কোনো দ্বিমেরুকে যখন আমরা একটা ইলেকট্রিক ফিল্ডে রাখবো, দ্বিমেরু কিন্তু একটাই সংস্থা, আধান দুটো কিন্তু আলাদা করা যাবে না। তাহলে সেই দ্বিমেরু সংস্থাটা কী করবে, ইলেকট্রিক ফিল্ডের দিকে অ্যালাইন হওয়ার চেষ্টা করবে, ইলেকট্রিক ফিল্ড যেদিকে আছে সেই দিকে আসার চেষ্টা করবে। তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল বল। আচ্ছা, তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল বল, বলটা তো 0 হয়, দেখলাম টর্ক কাজ করে পি ক্রস ই, কিন্তু বলটা তো 0ই হয়। নেক্সট, আচ্ছা আর নাই, আচ্ছা দাঁড়া ওপেন, এটা করার দরকার নেই। আচ্ছা 2, ঠিক আছে। তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কৃতকার্য। তো এইদিকে মনে করো ইলেকট্রিক ফিল্ড আছে, আর এইদিকে মনে করো পিটা আছে। তো
তো প্রথমে এই যে দ্বিমেরুটা আছে, দ্বিমেরুটা এই দিক বরাবর ছিল, আমি এই দ্বিমেরুটাকে ঘুরিয়ে থিটা কোণে ঘোরাতে চাইছি, তাহলে আমাকে কত কিছু কাজ করতে হবে। যখন এখানে এই বরাবর ছিল তখন ওর উপর টর্ক ছিল 0, তো কোনো একটা সময় সে যখন মাঝখানে কোনো একটা জায়গায় এসেছে, এইখানে এসেছে, তখন তার উপর টর্ক কাজ করছে। সেই টর্কের মান কত, সেটা হচ্ছে পি সাইন থিটা। ঠিক আছে, এবার আমি যদি এই দিকে ঘোরাতে চাই তাহলে আমাকে কাজ করতে হবে। এই দিকে ঘোরালে কাজ করতে হবে না, কারণ ইলেকট্রিক ফিল্ড এই দিকে ঘোরাতে চাইছে, নেগেটিভ কাজ করতে হবে। কিন্তু এই দিকে ঘোরাতে আমাকে পজিটিভ কাজ করতে হবে। তাহলে যদি এই দিকে ঘোরাতে যাই ডি থিটা পরিমাণ, তাহলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টাউ ডি থিটা, সেটাকে লিখতে পারি পি সাইন থিটা ডি থিটা। তাহলে আমি যদি থিটা কোণে ঘোরাতে চাই, প্রথমে 0 থেকে থিটা কোণে ঘোরাতে চাই, তাহলে সেক্ষেত্রে কৃতকার্য কত, সেক্ষেত্রে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে 0 থেকে থিটা পি সাইন থিটা ডি থিটা। ঠিক আছে, পিটা বেরিয়ে আসবে, সাইন থিটা ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস কস থিটা, তাই তো? তাহলে পিই সাইন থিটার ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস থিটা 0 থেকে থিটা। প্রথমে আপার লিমিট বসাবো, তাহলে পিই মাইনাস কস থিটা প্লাস কস 0, প্লাস কস 0 মান হচ্ছে 1, তাহলে প্লাস 1। তাহলে যে কৃতকার্যের ফর্মুলা পেলাম সেটা হচ্ছে পিই 1 মাইনাস কস থিটা। তাহলে এইটি হচ্ছে আমাদের কৃতকার্যের ফর্মুলা। যদি এটাকে 90 ডিগ্রি কোণে ঘোরাতে চায়, যদি থিটাটা যদি 90 হয়, তাহলে সেক্ষেত্রে কৃতকার্য কত, সেক্ষেত্রে cos 90 0, তাহলে সেক্ষেত্রে কৃতকার্য হচ্ছে পিই। যদি 180 ডিগ্রি কোণে ঘোরাতে চাই, থিটাটা যদি 180 হয়, তাহলে cos 180 মান হচ্ছে -1, তাহলে সেক্ষেত্রে W হবে 2PE। এইটাই সর্বাধিক মান, অর্থাৎ কোনো দ্বিমেরুকে যদি আমি 180 ডিগ্রি কোণে ঘোরাতে চাই তাহলে আমাকে সবচেয়ে বেশি কাজ করতে হবে, এবং তার মান হচ্ছে 2PE। বুঝে গেল? চলো নেক্সট, তড়িৎ দ্বিমেরুর স্থিতিশক্তি। তড়িৎ দ্বিমেরুর স্থিতিশক্তি মানে এটা যদি ইলেকট্রিক ফিল্ড হয়, তড়িৎ দ্বিমেরুটা যখন এইখানে থাকে 90 ডিগ্রি কোণ করে থাকে, তখন তার শক্তিকে 0 ধরা হয়, এইখানে তার শক্তিটাকে 0 ধরা হয়। ঠিক আছে, তো আমরা জানি যে টাউ সমান হচ্ছে পি সাইন থিটা। ঠিক আছে, তাহলে DW সমান কত জানি, সেটা হচ্ছে টাউ ডি থিটা, আগেরটাতেই লিখলাম, তাহলে পি সাইন থিটা ডি থিটা। তাহলে আমাদের রেফারেন্সটা হচ্ছে 90 ডিগ্রি। এবারে 90 ডিগ্রি থেকে থিটা কোণে ঘোরালে কত কাজ করতে হবে সেইটাই তার শক্তি হিসেবে সঞ্চিত থাকবে। তাহলে যদি বলে শক্তির রাশিমালা কি, তাহলে এইটাকে ইন্টিগ্রেশন করব, পি তো ইন্টিগ্রেশন হবে না, বেরিয়ে আসবে, কিন্তু লিমিটটা হবে 90 ডিগ্রি, কারণ 90 ডিগ্রিতে তার শক্তিটাকে আমি 0 ধরেছি। তাহলে 90 ডিগ্রি থেকে থিটা কোণে ঘোরাবো, সাইন থিটা ডি থিটা। স্থিতিশক্তির এইটাই ঝামেলা, যে কোনো একটা নির্দিষ্ট অবস্থান ধরতে হবে যেখানে আমি স্থিতিশক্তিটাকে 0 ধরবো। তাহলে এটাকে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে পি সাইন থিটার ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস থিটা 90 থেকে থিটা। তো ইউ সমান কত হবে, পিই আপার লিমিট হচ্ছে মাইনাস কস থিটা, লোয়ার লিমিটের জন্য প্লাস কস 90, কস 90 হচ্ছে 0, তাহলে হয়ে গেল মাইনাস পিই কস থিটা। ঠিক আছে, অর্থাৎ ইউ সমান আমরা লিখতে পারি মাইনাস পি ডট ই, কস থিটা মানে ডট প্রোডাক্ট পি ডট ই। ওইটা আনার জন্যই সাধারণত মনে হচ্ছে 90 ডিগ্রি থেকে শক্তিটাকে 0 ধরেছে। তাহলে আমি যদি বলি যখন থিটা সমান 0 তখন শক্তি কত, cos 0 মান 1, তাহলে মাইনাস পিই। যখন থিটাটা 180 ডিগ্রি তখন শক্তি কত, cos 100 ডিগ্রি হচ্ছে -1, তাহলে প্লাস পিই। ঠিক আছে, তাহলে 0 থেকে 180 ডিগ্রিতে শক্তির পরিবর্তন কত হয়, সেটা হচ্ছে 2PE। এদিকে মাইনাস পিই ছিল, এদিকে প্লাস পিই ছিল, তাহলে শক্তির পরিবর্তন কত হচ্ছে 2PE। কৃতকার্যতেও সেইটাই পেয়েছিলাম, যে এইদিকে কৃতকার্য 0, আর যখন এইদিকে নিয়ে যাচ্ছি কৃতকার্য 2PE হচ্ছে, সেইটাই হওয়া উচিত, শক্তির পরিবর্তন 2PE। কৃতকার্য যেটা হয় সেইটাই হচ্ছে শক্তির পরিবর্তন। চলো নেক্সট।